আমার সেই বয়সে প্রেমে পড়ার কথা মনে আছে তো? মনে আছে সেই যে বলেছিলাম বন্ধুদের সুকীর্তিতে নিজের চোখ দেখে নিজেই চমকে উঠেছিলাম। চোখ দুটো হয়ে গেছিল ভাটার মতো লাল। তারই চিকিৎসা করাতে গেলাম ঢাকা মেডিকেলে। আউটডোরে কোনো রোগী সাধারণত এতটা যত্ন পায় না যতটা আমি পেলাম। ডাক্তার সাহেব তার এক একজন করে ছাত্র নিয়ে আসছেন, আমাকে মডেল বানিয়ে বসিয়ে রেখে আমার চোখ দেখিয়ে তাদের জটিল কোনো রোগ সম্পর্কে কঠিন ভাষায় লেকচার দিচ্ছেন। অবশেষে সারাদিন পার করে বললেন, তোমার চোখের রোগ সম্পর্কে বইয়ে পড়ে এসেছি, দেখলুম এই প্রথম, তাই এই সুযোগে ছাত্রদেরকেও প্র্যাকটিক্যাল দেখিয়ে নিলাম, কিছু মনে করো না যেন। তারপর চোখের পাওয়ার মাপতে মাপতে ডাক্তারবাবু বললেন, চোখের লেন্স ও রেটিনা দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখলে মনে হচ্ছে আইবল সকেট যেন হুট করে বেরিয়ে আসবে। ডাক্তারি ভাষা বোঝা বড় কঠিন। তবে হুট মানে তো হনুমানে করে, তার মানে চোখের মধ্য থেকে কিছু একটা হনুমানের মতো লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, কি করে এমন করলে? ভূত দেখলে এমন হয় শুনে এসেছি, বিংশ শতাব্দীতে ভূত নিশ্চয়ই দেখনি। চোখের সামনে কাউকে কি খুন হতে দেখেছ? জি না ডাক্তারবাবু, মানে প্রতাপ সাধনা। ডাক্তার শুধালে, সেটা কি বস্তু ভাই? জি মানে দেয়ালে একটি বিন্দু দিয়ে তার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা। এ কি করেছো তুমি? চোখের তো 12টা বাজিয়ে এনেছো হে। আরও কিছু পরীক্ষার পর প্রেসক্রিপশন লিখলেন, এই নাও কিছু ওষুধ লিখে দিলাম, কন্টিনিউ করবে। আর এই হলো চোখের ব্যায়াম, পাতা ফেলা, পাতা খোলা, চোখ পিট করা, 3 বেলা 10 মিনিট করে করলেই চলবে। সেদিন থেকে চোখ বাঁচাতে শুরু হলো চোখের ব্যায়াম। দিন দুয়েক পরে ধরেন্ডায় নিকুর মার্কেটে চায়ের দোকানের আড্ডায় বন্ধুরা শুনে বললে, 10 মিনিটের ব্যায়ামে কি হবে রে, যত বেশি সময় ধরে করবি তত শীঘ্রই চোখ সুস্থ হয়ে উঠবে। টনি তো রীতিমতো এই ব্যাপারে তার বিশেষজ্ঞতার সনদপত্র দেখিয়ে দিলে। পরে অবশ্য জেনেছি ওটা ছিল ঠান্ডা জ্বরের প্রেসক্রিপশন। রাজু, প্রকাশ, জেমস, শিশির, কাকন, ওরা তো রীতিমতো চোখ ঘুরিয়ে পিট করে মুখ বাঁকিয়ে নাক সিটকিয়ে একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যাল করে দেখাতে লাগলো। এই না হলে বন্ধু, গর্বে আমার বুকটা ফুলে উঠল। মনে মনে বললাম, তথাস্তু। তাদের কথা মতো সারাদিনই চোখের ব্যায়াম করি। কিছু দিনের মধ্যে এমন অভ্যেস হয়ে গেল যে কখনো সচেতন মনে করছি, কখনো বা নিজের অজান্তেই করে চলেছি। তাতে হঠাৎ অপরিচিত কেউ দেখলে মনে করেন চোখ মারছি। এর মাঝে শুরু হলো সাধু আন্তনির পর্ব। চোখের রোগ সারাবার মানত করে গেলাম পাঞ্জরায় সাধু আন্তনির পর্বে। পর্বের মিশার অন্তিম পর্যায়ে লাইনে দাঁড়িয়েছি খ্রিস্টপ্রসাদ নেব বলে। আড়াআড়িভাবে এক আঙ্কেল রূপসী একটি মেয়ের হাত ধরে হির করে টেনে নিয়ে এসে সামনে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, কি চাই? বললাম, খ্রিস্টপ্রসাদ নেব তো, তাই লাইনে দাঁড়িয়েছি। বললেন, নেয়াচ্ছি ছোকরা, বলেই ঠাস করে 82 শিক্ষার এক চর হাঁকালেন গালে। ব্যথা তো পেলাম, ভীষণ অবাক হলাম। কিরে বাবা, চর আবার কবে থেকে খ্রিস্টপ্রসাদ হলো? তাও যদি ফাদার দিতেন। উনি কে জানলুম না। পাশে দাঁড়ানো বনলতা সেন চিনলুম না। চর কেন দিল তাও বুঝলুম না। উপর থেকে শাসিয়ে গেলেন, তোমার হবে। কি হবে তা অবশ্য বলে গেলেন না। যাই হোক, খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে মিশা সম্পন্ন হওয়ার পরে আশীর্বাদের বিস্কিট নিয়ে ভিড় ঠেলে যখন বেরিয়ে আসছি, মনে হলো চর হাঁকানোর সেই আঙ্কেল সাথে বনলতা সেন আমাকে ফলো করছেন। বড় রাস্তায় উঠতে না উঠতেই সেই ভদ্রলোক এসে ধরে বসলেন। কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? বললাম, জি আঙ্কেল। ও তাই বলো, আমার মেয়েটি তো বলছিল তুমি ওকে বারে বারে চোখ মারছো। গো বেচারা ভাব দেখিয়ে বললাম, চোখ মারা কি আঙ্কেল? সে যাই হোক, ও যেন তোমার কাজ নেই। ভুল যেহেতু আমার হয়েছে তা আমাকেই শোধরাতে হবে।
তুমি বাবা আমাদের সাথে চলো, দুপুরটা আমাদের ওখানে খেয়ে বেরিয়ে তবে সন্ধ্যায় নিজের গন্তব্যে যাবে। তোমার প্রতি অন্যায় হয়েছে, সেবা করে আমিও মনে কিছুটা শান্তি পাই। ওনার প্রস্তাব শুনে মনের মধ্যে আমার লাড্ডু ফুটতে লাগলো। শ্রোতা নিশ্চয় বুঝে থাকবেন আমার মনে কোনো অসাধু উদ্দেশ্য নেই। ওনাদের বাড়ি গেলাম, চরখোলা টুয়াগো বাড়ি। আদার আদর আপ্যায়ন শেষে, খাওয়া দাওয়া শেষে সুযোগ বুঝে যার কারণে এত কিছু সেই বনলতা সেনকে নিয়ে সর্ষে খেতে বেড়াতে গেলাম। নাম পরে জেনেছি দীপাঙ্কি। মনে ধরে গেল আমার সুখ দুঃখের কথার শেয়ার হোল্ডার দুলাভাই পরেশ করাইয়া। ধরে বসলাম, দাদা কিছু তো একটা করতেই হবে। পরবর্তীতে যার অক্লান্ত পরিশ্রমে সেই দীপাঙ্কি আজ আমার সহধর্মিণী। মনে মনে ভাবি বন্ধুদের দেয়া সে অব্যর্থ চোখের ব্যায়াম।